আচ্ছা, স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা একটু বলো। হ্যাঁ স্যার। আচ্ছা, চলো তাহলে স্টার্ট করা যাক। আজকে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি বা বিশেষ আপেক্ষিক তত্ত্ব এই পার্টটা আমরা করব। তোমরা দেখতে পাচ্ছ লেফট হ্যান্ড সাইডে গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন বা গ্যালিলীয় রূপান্তরের সূত্রগুলো আমি লিখে রেখেছি। এগুলো হচ্ছে গ্যালিলিয়ান রূপান্তরের সূত্র, গ্যালিলীয় রূপান্তরের সূত্র। এক্স ইকুয়ালস টু এক্স প্রাইম প্লাস ভিটি প্রাইম, ওয়াই ইকুয়ালস টু ওয়াই প্রাইম, জেড ইকুয়ালস টু জেড প্রাইম, টি ইকুয়ালস টু টি প্রাইম। আর রাইট হ্যান্ড সাইডে দেখো আরেক রকম সূত্র আছে, সেটাকে বলা হয় লোরেঞ্জ ট্রান্সফরমেশন সূত্র বা লোরেঞ্জ রূপান্তর। ঠিক আছে, এটার ইকুয়েশন গুলো দেখে রাখো। এখানে কি চেঞ্জ হচ্ছে দেখো, ওয়াই আর জেড সেম থাকছে গ্যালিলিয়ানের মতোই, এক্স ওয়াই ইকুয়ালস টু ওয়াই প্রাইম, জেড ইকুয়ালস টু জেড প্রাইম। সময়টা হচ্ছে আর এক্স টাইমটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এক্সটা আর সময়টা চেঞ্জ হচ্ছে। এক্সটা কি হয়ে যাচ্ছে এক্স প্রাইম প্লাস ভি টি প্রাইম, দেখো এইটাই আছে, শুধু নিচে একটা ফ্যাক্টর চলে আসছে ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। আর টি যেটা আছে টাইমটা এরকম হয়ে যাচ্ছে, টি ইকুয়ালস টু টি প্রাইম না হয়ে এটা হয়ে যাচ্ছে টি ইকুয়ালস টু টি প্রাইম প্লাস ভি এক্স প্রাইম বাই সি স্কোয়ার বাই রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তো এই হচ্ছে গ্যালিলিয়ান রূপান্তর আর লোরেঞ্জ রূপান্তরের মধ্যে তফাৎ। ঠিক আছে, তো তো এবার এগুলো কি আর কেন আসছে সেটা তোমাদেরকে একটুখানি ডিটেলসে একটু গল্প বলি আর কি। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে কি, সর্বপ্রথম আমরা জানতাম যে লাইটটা কি ওয়েভ হিসাবে ধরা হতো, মানে একটা তরঙ্গ হিসেবে ধরা হতো, ঠিক কি না? এবার তরঙ্গর কি লাগে, রিকোয়ার্স এ মিডিয়াম টু প্রোপাগেট। যে কোনো ওয়েভের একটা মাধ্যম লাগে, একটা মিডিয়াম লাগে, যাতে সে মুভ করতে পারে, যে মাধ্যমের মধ্যে দিয়ে যেতে হবে। তো এবার যেমন ধরো সাউন্ড, শব্দকে যে মুভ করতে কি লাগে, শব্দকে লাগে হচ্ছে এয়ার, সাউন্ডের যেমন এয়ার লাগে। সাউন্ড রিকোয়ার্স এয়ার মিডিয়াম। তাহলে লাইট কি করে, লাইটেরও কিছু একটা মিডিয়াম লাগা উচিত। এটা সেই সময়কার বৈজ্ঞানিকরা ভেবেছিল যে যদি সাউন্ড একটা তরঙ্গ হয়, তার যদি একটা প্রোপাগেশন করতে একটা মিডিয়াম লাগে। আর এটা দেখা গেছিল যে যে কোনো তরঙ্গ তার একটা প্রোপাগেশন করতে, তার মুভমেন্টের জন্য, তার গতির জন্য একটা একটা মাধ্যমের দরকার হয়। তাহলে লাইটেরও নিশ্চয়ই একটা মিডিয়াম লাগতে পারে। তো সেই সময়ের সায়েন্টিস্টরা ওরা কল্পনা করেছিল যে একটা ইথার বলে মিডিয়াম আছে, এই ইথারটা কিন্তু কেমিস্ট্রির ইথার নয়। একটা ইথার বলে মিডিয়াম আছে, যেই মিডিয়ামের মধ্যে দিয়ে আলো যায়। ঠিক আছে, তো এই ইথার মিডিয়াম যেটা, এটা পৃথিবী আর সূর্যের মাঝখানে রয়েছে, আর পৃথিবী যেটা আছে সেটাই ইথার মিডিয়ামের মধ্যে দিয়ে মুভ করছে। এই পৃথিবী ইথার মিডিয়ামের মধ্যে দিয়ে মুভ করছে। তাই জন্য ইথারটা রয়েছে বলেই আলো সূর্য থেকে পৃথিবী অবধি আসতে পারছে, এটা আগেকার সায়েন্টিস্টদের ধারণা ছিল। তো এই ইথার মিডিয়াম আছে সেটা প্রমাণ করার জন্য মাইকেলসন আর মোরলে একটা এক্সপেরিমেন্ট করলেন। তোমরা বইতে দেখো গল্প লেখা রয়েছে মাইকেলসন মোরলে এক্সপেরিমেন্ট, কিন্তু ওটা তোমাদের আশা করছি নেই, সিলেবাসে নেই। তো তোমরা গল্পের মতো পড়তে পারো ওটাকে, আহ, খুব বেশি মানে ডিটেলসে মুখস্থ করার দরকার নেই, ওটা কিন্তু জাস্ট গল্পের মতো পড়তে পারো যে কি এক্সপেরিমেন্টটা। এই এক্সপেরিমেন্টটা করার কারণ ছিল এই প্রমাণ করা যে ইথার কিরম ভাবে রয়েছে সেটা দেখানো। মাইকেলসন মোরলে এক্সপেরিমেন্টের ইথার যে রয়েছে সেটা দেখানো, প্রমাণ করারই উদ্দেশ্য ছিল মাইকেলসন মোরলে এক্সপেরিমেন্টে। কিন্তু হলো কি, মাইকেলসন মোরলির এক্সপেরিমেন্টটা যা দেখালো তার মানে তার রেজাল্ট এমন হচ্ছে যে ইথার হয়তো নেই। এর রেজাল্ট এমন দিল, সেই রেজাল্টটা দেখে মনে হচ্ছে যে হয়তো কোনো ইথার মাধ্যম নেই। ঠিক আছে, এরকম একটা এক্সপেরিমেন্টের রেজাল্ট দিল, কিন্তু তাও সেই সময়কার সায়েন্টিস্টরা এই বিষয়টাকে খুব একটা হজম করতে পারেনি। ওরা ভেবেছিলেন যে হয়তো কিছু ভুল হচ্ছে, বা হয়তো অন্যভাবেও এটাকে ব্যাখ্যা করার চেষ্টা করেছিলেন, কিন্তু ইথার মিডিয়ামকে ওরা টোটালি নেগলেক্ট করতে পারেনি। অন্যদিকে 1890 দশকে ম্যাক্সওয়েল, যে ম্যাক্সওয়েল যিনি আছেন বৈজ্ঞানিক, উনি কি করলেন, ইলেকট্রোম্যাগনেটিকের সূত্র দিন, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের জন্য উনি একটা তার
ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা তড়িৎ চুম্বকীয় তরঙ্গের সূত্র দিলেন। উনি কিন্তু লিখলেন ইকুয়েশনস অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এইটা উনি থিওরিটিক্যালি দিলেন, তৈরি করলেন। ইলেকট্রোম্যাগনেটিক থিওরি। আর এই থিওরি থেকে উনি বোঝালেন যে কিভাবে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস বা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ যেগুলোকে বলি, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস বা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ এরা কিভাবে বিনা কোনো মিডিয়ামে, বিনা কোনো মাধ্যমের দ্বারা তারা প্রোপাগেট করতে পারে, সেইটা এই ওনার ইকুয়েশন থেকে বোঝা গেল যে কিভাবে কোনো মাধ্যম ছাড়াই এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস প্রোপাগেট করতে পারে বিনা কোনো মাধ্যম, বিনা কোনো মিডিয়াম ছাড়া। ঠিক আছে, এই জিনিসটা, আর লাইটও একটা টাইপের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মধ্যেই পড়ে যাচ্ছে। ঠিক আছে, তো এই জিনিসটা ম্যাক্সওয়েলের সেই সময় ইকুয়েশনে পাওয়া গেল। অন্যদিকে মাইকেলসন মোরলে এক্সপেরিমেন্ট দেখালো যে হয়তো ইথারের কোনো অস্তিত্ব নেই। এবার আরেকটা বড় গন্ডগোল হচ্ছিল সেই সময়, খুব বড় গন্ডগোল, সেটা তোমাদেরকে বলছি। এই যে ওপরে দেখো আমরা গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন বা গ্যালিলিয়ান রূপান্তর লিখেছি, এই গ্যালিলিয়ান রূপান্তর এইগুলো তোমরা তো দেখেছো। মনে করো ফার্স্ট যে চ্যাপ্টারটা ছিল মেকানিক্সে, সেখানে আমরা দেখেছিলাম নিউটন সেকেন্ড ল যেটা আছে, নিউটন সেকেন্ড ল আমার গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনে ইনভ্যারিয়েন্ট থাকে। এই প্রশ্নটা আসে, এইটা কিন্তু তোমাদের দিতে পারে, খেয়াল রাখবে। আন্ডার গ্যালিলিয়ান গ্যালিলিয়ান রূপান্তরে নিউটনের দ্বিতীয় সূত্র অপরিবর্তিত থাকে বা ইনভ্যারিয়েন্ট থাকে। একই রকম ভাবে যে কোনো ফিজিক্সের ইকুয়েশন সেটাও আমার এই গ্যালিলিয়ান রূপান্তরের মধ্যে কি থাকছে, অপরিবর্তিত থাকছে বা ইনভ্যারিয়েন্ট থাকছে। তো গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনকে আমরা কোনোভাবেই নেগলেক্ট করতে পারবো না। গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন কিন্তু সেই অর্থে বলতে গেলে একদম সঠিক ছিল। ঠিক আছে, তো কিন্তু সমস্যা হয়ে গেল কি, যখন ম্যাক্সওয়েলের সূত্রগুলোকে ফেলা হলো, ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক ইকুয়েশনস, ম্যাক্সওয়েলস এর যে ইলেকট্রোম্যাগনেটিক ইকুয়েশন গুলো উনি বানালেন, সেইগুলো দেখা গেল যে ওইগুলো আর গ্যালিলিয়ান রূপান্তরের ক্ষেত্রে খাটছে না। ওগুলো আর গ্যালিলিয়ান রূপান্তর করলে চেঞ্জ হয়ে যাচ্ছে। ইলেকট্রোম্যাগনেটিক ইকুয়েশন are not invariant under Galilean transformation. গ্যালিলিয়ান। তো ম্যাক্সওয়েলের যে ইকুয়েশন গুলো আছে সেইগুলো কিন্তু আমার আর ইনভ্যারিয়েন্ট থাকছে না গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনে। এবার এখানটায় একটা মজার জিনিস দেখো, গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন যেটাতে বলতে গেলে প্রায় 1600 সাল থেকে রয়েছে, এই জিনিসটাকে কেউ বলতে গেলে নেগলেক্ট করতে পারবে না, কারণ ফিজিক্সের সব ল এক্ষেত্রে খেটে যাচ্ছে। ফিজিক্সের সব ল গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনে অপরিবর্তিত থাকছে। তো শুধুমাত্র একটা জিনিসেই গিয়ে আটকে গেল, সেটা হচ্ছে কোথায়, সেটা হচ্ছে এই ম্যাক্সওয়েল যে ইকুয়েশন, তড়িৎ চুম্বকীয় তরঙ্গর ইকুয়েশন দিয়েছিলেন এই 1890s এর কাছাকাছি, সেইগুলোতে গিয়েই গন্ডগোলটা হচ্ছে। সেইখানে দেখা যাচ্ছে যে ওইগুলোই একমাত্র আমার গ্যালিলিও রূপান্তরে খাটছে না। ঠিক আছে, এবার সেই সময়কার সায়েন্টিস্টরা কি মনে করবে যে গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনে বা গ্যালিলিও বা নিউটন ওনাদের কাজে কোনো ভুল আছে? কারণ গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনে ভুল হওয়া, গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন গুলো কিন্তু নিউটনের মেকানিক্সের পার্ট, কিন্তু নিউটন এগুলোকে ইয়ে করেছিলেন আর কি, গ্যালিলিও করেছিলেন, গ্যালিলিও আর ওটাকে আবার ওই প্রিন্সিপিয়া ম্যাথামেটিকাতে নিউটন ফর্ম করেছিলেন এগুলোকে। তো গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনে ভুল আসা মানে হচ্ছে নিউটনকে ভুল বলা। তো কে ভুল হতে পারে,
কি মনে হয় কে সেই সময়কার সায়েন্টিস্টদের কি ফিলিং হবে যে কে ভুল হতে পারে, নিউটন ভুল নাকি ম্যাক্সওয়েল ভুল? নিউটন নিউটনের ভুল আছে নাকি ম্যাক্সওয়েলের ভুল আছে? সেই সময়কার সায়েন্টিস্টদের কি মনে হতে পারে? তোমাদের কি মনে হচ্ছে? ম্যাক্সওয়েলেরও ভুল আছে। হ্যাঁ, সেই সময়কার সায়েন্টিস্টদের তাই মনে হলো যে ম্যাক্সওয়েল নতুন কিছু করেছেন, ওনারই হয়তো ভুল হবে, কারণ গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন আজ অব্দি সবকিছুতে ঠিক যখন প্রমাণিত হয়েছে, এটা হতেই পারে না যে কোনো ক্ষেত্রে এটা ভুল হবে। ঠিক আছে, সেই সময় যখন সকলেই প্রায় নিউটনকেই মানে বিশ্বাস করছে যে নিউটন গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনই ঠিক, নিশ্চয়ই ম্যাক্সওয়েলের এখানে কিছু গন্ডগোল আছে, সেই সময় আইনস্টাইন একটা বিশাল বড় কাজ করে দিলেন। উনি বলে দিলেন যে না, নিউটন ভুল আছে, ম্যাক্সওয়েলের ইকুয়েশন ঠিক আছে, গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন সঠিক পদ্ধতি নয়। গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন সঠিক পদ্ধতি নয়, নিউটন ভুল, ম্যাক্সওয়েলের ইকুয়েশন ঠিক রয়েছে, গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন সঠিক পদ্ধতি নয়। উনি কি করলেন? উনি করলেন কি একটা নতুন একটা থিওরি তৈরি করলেন, স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি বা বিশেষ আপেক্ষিকতাবাদ। আর সেই আপেক্ষিকতা বিশেষ আপেক্ষিক তত্ত্ব, আর এইটা ব্যবহার করে উনি কি করলেন, নতুন একটা আইডিয়া দিলেন যে গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন অ্যাকচুয়াল নয়, তার বদলে লোরেন্জ ট্রান্সফরমেশন, যেটা এই ইকুয়েশন গুলো দেওয়া রয়েছে, এইগুলো হচ্ছে অ্যাকচুয়াল সূত্র, এইগুলো হচ্ছে অ্যাকচুয়াল সূত্র। ঠিক আছে, তো তো এইটা উনি বললেন। আচ্ছা, লোরেন্জ ট্রান্সফরমেশনেরও একটা মজার গল্প আছে যে লোরেন্জ ট্রান্সফরমেশন যেটা, এটা কিন্তু সায়েন্টিস্ট লোরেঞ্জ উনি তৈরি করেছিলেন। মাইকেলসন মোরলে এক্সপেরিমেন্ট যখন দেখা গেল যে কাজ করলো না, ইথার মিডিয়ামের কাজ করলো না, এই মাইকেলসন মোরলে এক্সপেরিমেন্ট যেটা করে হয়েছিল, যেটা ইথার প্রুফ করার জন্য, ইথার মিডিয়াম আছে সেটা প্রুফ করার চেষ্টা করেছিল, কিন্তু সেটার রেজাল্ট দেখালো যে না, হয়তো ইথার মিডিয়াম নেই। তখন মাইকেলসন মোরলে করলে, তখন সরি লোরেঞ্জ করলেন কি, ওই মাইকেলসন মোরলে এক্সপেরিমেন্টটা কেন ওরকম রেজাল্ট দিচ্ছে সেটা প্রুফ করার জন্য এটাকে উনি ম্যাথামেটিক্যালি একটা তৈরি করেছিলেন, লোরেঞ্জ ট্রান্সফরমেশন। পরে আইনস্টাইন বললেন যে লোরেঞ্জ ট্রান্সফরমেশনটাই অ্যাকচুয়ালি গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনকে রিপ্লেস করবে, লোরেঞ্জ ট্রান্সফরমেশনটাই অ্যাকিউরেট হবে। তো লোরেন্জ ট্রান্সফরমেশন কি আর আইনস্টাইনের স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির মানে মেন যে পস্টুলেট বা স্বীকার্যগুলি কি, সেইগুলো আগে দেখা যাক। চলো ফার্স্ট কোশ্চেন, এখান থেকে এবার আমি কোশ্চেনে চলে যাচ্ছি। ফার্স্ট কোশ্চেন, স্টেট দ্য পস্টুলেটস অফ স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি বা বিশেষ আপেক্ষিকতা তত্ত্বের মূল স্বীকার্যগুলি কি। ঠিক আছে, চলো তাহলে এইটা দিয়ে একটু বলি। Postulates of special relativity. Just a minute. Of special theory of relativity. বিশেষ আপেক্ষিক তত্ত্বের প্রধান স্বীকার্যগুলি। কি হবে এগুলো? নাম্বার ওয়ান, laws of physics are same in all inertial frames. Are same in all inertial frames.
প্রত্যেক জড়তীয় ফ্রেমে ফিজিক্সের প্রত্যেক জড়তীয় ফ্রেমে সকল ভৌত সমীকরণ মানে ফিজিক্সের সব ইকুয়েশন সকল ভৌত সমীকরণগুলি সমরূপ থাকবে। করণগুলি সমরূপ থাকবে বা হবে, এটা হচ্ছে ফার্স্ট স্বীকার্যটা। সেকেন্ড কি? সেকেন্ডটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। স্পিড অফ লাইট ইজ সেম ইন অল ইনার্সিয়াল ফ্রেম। is same in all inertial frame. In all inertial frames. সব জড়তীয় ফ্রেমে আলোর বেগ সমান থাকবে। আলোর বেগ সমান হবে। ঠিক আছে, সব জড়তীয় ফ্রেমে আলোর বেগ সমান হবে, খুবই ইম্পর্টেন্ট এইটা, নাম্বার 2টা। লজ অফ ফিজিক্স আর দ্য সেম ইন অল ইনার্সিয়াল ফ্রেম। প্রত্যেক জড়তীয় ফ্রেমে সকল ভৌত সমীকরণগুলি সমরূপ হবে এবং স্পিড অফ লাইট ইজ সেম ইন অল ইনার্সিয়াল ফ্রেম। সব জড়তীয় ফ্রেমে আলোর বেগ সমান হবে। এই যে 2 নম্বর পয়েন্টের অর্থ বলো, এটা একটু তোমাদেরকে দেখাচ্ছি। 2 নম্বর পয়েন্টটা, ধরো একটা ট্রেন যাচ্ছে, ট্রেনের ভেলোসিটি হচ্ছে v, আমি বা একটা লোক ট্রেনের ভেতরে দাঁড়িয়ে রয়েছে, সে একটা বলকে ছুঁড়ে দিল। এই লোকটার সাপেক্ষে বলের বেগ হচ্ছে u। যে লোকটা ট্রেনের বাইরে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে আর বলটাকে ছুড়লো ওই দিকটাতেই যে দিকটায় ট্রেনটা যাচ্ছে, যে লোকটা বাইরে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে তার রেসপেক্টে বলটার ভেলোসিটি কি হওয়া উচিত? তার রেসপেক্টে বলটার ভেলোসিটি কি হওয়া উচিত বলো? নর্মাল ফিজিক্স, নর্মাল আপেক্ষিকতাবাদের সূত্র লাগিয়ে বলো। নর্মাল আপেক্ষিকতা বলছি, এই নিউটনিয়ান রিলেটিভিটি। বলো ভি ভি কত হবে? নর্মাল মেকানিক্স ইউ প্লাস ভি হবে কি হবে না? ট্রেনের মধ্যে ট্রেনটা ভি ভেলোসিটি নিয়ে যাচ্ছে, ট্রেনের মধ্যে একটা লোক একটা বল ছুড়লো ইউ ভেলোসিটি নিয়ে, যেদিকে ট্রেন যাচ্ছে সেই দিকে। তাহলে এই বলের রিলেটিভ ভেলোসিটি, আপেক্ষিক বেগ কত হবে যে লোকটা প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে তার রেসপেক্টে? ইউ প্লাস ভি হবে কি হবে না? তাই তো নাকি? এটা বুঝতে পারলে তো? হ্যালো, হ্যাঁ স্যার হ্যাঁ স্যার আচ্ছা তাহলে এবার বলো, এটা তো তাহলে সহজ জিনিস বুঝতে পারলে। তাহলে এবার দেখো, সেই একই ঘটনা, ট্রেন চলছে, ট্রেনের মধ্যে একজন লোক একটা টর্চ জ্বালিয়ে টর্চ ফেলেছে, সেই টর্চ থেকে একটা ফুটন বেরিয়ে যাচ্ছে, ফুটনের বেগ হচ্ছে c, ট্রেনটা এগোচ্ছে v ভেলোসিটি নিয়ে।
সে একই ঘটনা, কিন্তু বলের জায়গায় এখন সে ফোটন ফেলছে বা টর্চ ফেলছে। তাহলে প্ল্যাটফর্ম যেটা দাঁড়িয়ে রয়েছে, প্ল্যাটফর্মে যে লোকটা দাঁড়িয়ে রয়েছে তার রেসপেক্টে এই আলোর বেগ কত হবে? সি প্লাস ভি। এবার এখানেই এসে যাচ্ছে মজা, এই যে প্ল্যাটফর্মে যে লোকটা দাঁড়িয়ে রয়েছে সেও আলোর বেগটাকে সি দেখবে। এটাই হচ্ছে আপেক্ষিকতাবাদের মজাটা, যে বলের ক্ষেত্রে যেমন ধরো ভেলোসিটিটা ইউ প্লাস ভি হয়ে গেছিল, কিন্তু আলোর ক্ষেত্রে যখন আলোটা এই ট্রেনের মধ্যে যে যখন একজন অবজারভার আলো ফেলছে, এর রেসপেক্টেও আলোর বেগ সি হবে। যে লোকটা ট্রেনের বাইরে দাঁড়িয়ে রয়েছে প্ল্যাটফর্মের মধ্যে, ট্রেনটাও মুভ করছে আর ট্রেনের ভিতরে আলোটাও মুভ করছে, এই অবজারভারের রেসপেক্টেও আলোর বেগ কিন্তু সি হবে। তার মানে এই যে দ্বিতীয় সূত্রটা, স্পিড অফ লাইট ইজ সেম ইন অল ইনার্সিয়াল ফ্রেমস, আলোর আপেক্ষিক বেগ সবসময় সি হবে। বুঝতে পারলে ঘটনাটা কি? এবার এটা হজম করা মুশকিল হচ্ছে, কিন্তু এটাই হবে, এটাই হবে। কেন হবে সেটা একটু স্যার পরে জানতে পারবে। হ্যাঁ বলো। স্যার বলছি মানে বাই এনি চান্স ধরুন ওই একটা ওটাকে মানে ট্রেন না ধরে যদি রকেট ভাবি আর ওটাই ধরুন সি বা সি এর বেশি বেগ নিয়ে যাচ্ছে, আচ্ছা চলো, তখনও কি চলো ওটা বলছি। টোটালটা সি দেখবো? ইয়েস, এটাই মজা, যে যদি তোমার এটা একটা রকেট থাকে, রকেটের মধ্যে একজন এরকম টর্চ ফেলছে, এক্ষেত্রে এই রকেটের যে ভেতরে আছে সে দেখবে আলোর বেগ সি, যে রকেটের বাইরে দাঁড়িয়ে রয়েছে সে সে দেখবে আলোর বেগটা সি। রকেটের স্পিড প্রায় অ্যাবাউট সে 0.9% অফ 0.9 অফ সি, 0.9 পার্ট অফ সি। এবার এটা হচ্ছে একটা ব্যাপার, রকেটটা যাচ্ছে প্রায় আলোর বেগের কাছাকাছি, তাহলে আমার হওয়া উচিত 1.9 সি অ্যাটলিস্ট ভ্যালু আসা উচিত, কিন্তু তার ক্ষেত্রেও এই লোকটা যে আছে সে এই আলোর বেগটা সি দেখবে। রকেটের মধ্যেও সেম হবে। আর দ্বিতীয় জিনিস যেটা বললে যে রকেট যদি আলোর থেকে বেশি বেগে যায়, এটা এখানে আপেক্ষিকতা আর একটা জিনিস বলছে, যে আলোর থেকে বেশি বেগে কোনো কিছু যেতে পারবে না। আলো বেগ যেটা আছে c equals to 3 into 10 to the power 8 meter per second, this is called the speed limit of universe। এটা হচ্ছে স্পিড লিমিট অফ ইউনিভার্স, এর থেকে বেশি কোনো জিনিসের স্পিড হবে না। এর থেকে বেশি কোনো বেগ হবে না, কোনো কিছুর বেগ এর থেকে বেশি সম্ভব নয়। এগুলো পড়বে, বইয়ের মধ্যে দেখবে গল্পের মতো করে লেখা রয়েছে, ভালো লাগবে। ঠিক আছে, এবার আস্তে আস্তে এই জিনিসগুলো বুঝতে পারবে যে কি হচ্ছে, কেন দুজন লোকই আলোর বেগ সি দেখবে আর কি হবে, এই ব্যাপারগুলো এবার আস্তে আস্তে আসছে। তো এটা তো আপাতত ছিল আমাদের রিলেটিভিটির কি পস্টুলেটস গুলো, যেগুলো হচ্ছে আপেক্ষিকতাবাদের স্বীকার্যগুলো। ঠিক আছে, নেক্সট এবার আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নটা, দেখো কি আছে, লোরেঞ্জ ট্রান্সফরমেশন, অপটেন লোরেঞ্জ ট্রান্সফরমেশন। আচ্ছা, অপটেন কথাটা তোমাদের করার দরকার নেই, বইতেও দেখলাম দেওয়া নেই। তোমরা রাইট ডাউন দ্য লোরেঞ্জ ট্রান্সফরমেশন ইকুয়েশন, তোমরা লিখতে বলতে পারে। স্যার এই পিডিএফটা দেননি তো আমাদেরকে? এইটা হ্যাঁ দিয়েছি, আগের দিন দিয়েছি, দেখো আগের দিন পাঠিয়ে দিয়েছিলাম, কোশ্চেনের পিডিএফটা পাঠিয়েছিলাম, কোশ্চেনের এই পিডিএফটা পাঠিয়েছিলাম, কিন্তু আমার মানে কোনো মানে নোট দেওয়া হয়নি। নোটটা অ্যাকচুয়ালি এটা লেখা মুশকিল আছে, এটা তোমরা বই থেকে পড়লে ভালো হয়। ঠিক আছে, বইয়ের মধ্যে জিনিসগুলো কারণ গল্প বেশি এর মধ্যে, নর্মাল লেখা বা আর অঙ্কগুলো বা ক্যালকুলেশনগুলো এখানে করিয়ে দিচ্ছি, তোমাদের খুব একটা অসুবিধা হবে না। বাকি দেখো এইসব গল্প রয়েছে, এই গল্পগুলো আমি বলবো বই থেকে, তোমাদের বই আছে তো, না হলে আমি কিছু পিডিএফ পরে পাঠিয়ে দেবো বইয়ের চ্যাপ্টারের, সেখান থেকে দেখতে পারো। আচ্ছা, তো লোরেন্স ট্রান্সফরমেশন যদি লিখতে বলে, তো লোরেন্স ট্রান্সফরমেশন কি, দুটো ফ্রেম রয়েছে, ফ্রেম হচ্ছে এস ফ্রেম। আচ্ছা, লোরেন্স ট্রান্সফরমেশন আগে লিখি, এক মিনিট। লোরেন্স ট্রান্সফরমেশন ইকুয়েশন, লোরেঞ্জ রূপান্তর সূত্রগুলি।
রূপান্তর সূত্রগুলি। ঠিক আছে, সেগুলো কি কি? আচ্ছা, একটুখানি মেন আইডিয়াতে যাচ্ছি। যে দুখানা ফ্রেম রয়েছে, একটা হচ্ছে আমার এস ফ্রেম, যেটা রেস্টে রয়েছে এক্স অ্যাক্সিস বরাবর, আর আরেকটা হচ্ছে আমার এস প্রাইম ফ্রেম, যেটা এক্স অ্যাক্সিস বরাবর গতিশীল রয়েছে। কত ভেলোসিটি নিয়ে এগোচ্ছে? ভি ভেলোসিটি নিয়ে রয়েছে। দেখো, ঠিক গ্যালিলিয়ান রূপান্তর, ঠিক গ্যালিলিয়ানের ক্ষেত্রে যেরকম ধরা হয়েছিল, সেম জিনিস। এস একটি জড়তীয় ফ্রেম, স্থির জড়তীয় ফ্রেম। ফ্রেম এবং এস প্রাইম এস এর সাপেক্ষে এবং এস প্রাইম এস এর সাপেক্ষে ভি বেগে গতিশীল, বেগ নিয়ে এক্স অক্ষ বরাবর গতিশীল। বরাবর গতিশীল। S is an inertial frame and S prime is moving with velocity v with respect to s along x axis. S এবং S প্রাইম ফ্রেমের সাপেক্ষে কোনো একটি বিন্দুর সাপেক্ষে কোনো একটি বিন্দুর স্থানাঙ্ক বা স্থানাঙ্কের মধ্যে সম্পর্কগুলি, এটাকে এখানে লিখি, the relation between the coordinates of a point with respect to S and S prime frame according to Lorentz transformation, এখানে এটা লিখতে হতো লোরেন্জ রূপান্তর অনুযায়ী,
according to Lorentz transformation. সেটা কি কি যেগুলো লিখেছিলাম সেগুলোই লিখবো। প্রথমত এক্স দুটো পার্টে লিখছি, একটা হচ্ছে এক্স ফ্রেম এক্স প্রাইমের এক্স গুলো এক্স প্রাইমের রেসপেক্টে, এক্স ইকুয়ালস টু এক্স প্রাইম প্লাস ভিটি প্রাইম, এক্স প্রাইম প্লাস ভিটি প্রাইম বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, y equals to y prime, z equals to z prime, and t equals to t prime plus vx by c square by root over 1 minus v square by c square. সব গন্ডগোল এই জায়গাটায়, খেয়াল করে এই জায়গাটায় সব গন্ডগোল টাইমের ইকুয়েশন। আর এইটার ঠিক আছে তো, দেখো গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনের মতোই কেস, শুধু এখানটায় তফাৎ হয়ে যাচ্ছে কি এখানটায় আমার ফর্মুলায় এক্স আর টিটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আর যদি এটা দেখো, এটা যখন তুমি এক্স কে বার করছো এক্স প্রাইম, ওয়াই কে বার করছো ওয়াই প্রাইম, টি কে বার করছো টি প্রাইম তার রেসপেক্টে, তখন আমার ইকুয়েশন গুলো এরকম হলো। কিন্তু যদি তোমরা উল্টোটা করতে, যদি তোমরা এক্স না করে এক্স প্রাইম কে বার করো, তখন কি হবে বলতো ইকুয়েশনটা, এক্স প্রাইমটা কি হবে, এইখানে প্লাস গুলোর জায়গায় মাইনাস চলে আসবে, খেয়াল রাখবে এক্স মাইনাস ভিটি। আর দেখো রাইট হ্যান্ড সাইডে কোনো প্রাইম কোঅর্ডিনেট নেই, সবগুলো উঠিয়ে দিয়েছি, বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। ওয়াই প্রাইমটা ওয়াই থাকবে, জেড প্রাইমটাও জেডই থাকবে, টি প্রাইমটা কি হয়ে যাবে, টি প্রাইম ইকুয়ালস টু, আচ্ছা এখানটা একটা ভুল হয়েছে, এখানে এক্স প্রাইম হবে, ঠিক আছে তো, এখানে একটা এক্স প্রাইম হয়ে যাবে, টি প্রাইমটা কি হয়ে যাবে, টি প্রাইম ইকুয়ালস টু টি মাইনাস ভি এক্স বাই সি স্কোয়ার বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। ঠিক আছে, এই ইকুয়েশন গুলো মাথায় রাখবে, যখন তুমি এক্স প্রাইম থেকে এক্স এ কনভার্ট করবে তখন মাইনাস হবে ইকুয়েশন গুলো, আর যখন এক্স থেকে এক্স প্রাইমে কনভার্ট করবে, সরি এক্স প্রাইম থেকে এক্স এ কনভার্ট করবে তখন এই ইকুয়েশন গুলো হবে। ঠিক আছে তো, এখানে দেখবে যে এই জায়গাগুলোতে রাইট হ্যান্ড সাইডে এক্স আর টি এর জায়গায় প্রাইম বসানো রয়েছে, আর এখানটায় রাইট হ্যান্ড সাইডে কিন্তু প্রাইম কোঅর্ডিনেটস নেই, সব প্রাইম কোঅর্ডিনেটস গুলো লেফট সাইডে রয়েছে। ঠিক আছে তো, এই ইকুয়েশন গুলোই হচ্ছে লোরেন্টজ ট্রান্সফরমেশন ইকুয়েশন। এটা ঠিক গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনের মতোই কাজ করবে, যখন আমার একটা ফ্রেম অন্য ফ্রেমের সাপেক্ষে ভি ভেলোসিটিতে যাবে, তখন একটা পয়েন্ট এই পি বিন্দু, দেখো গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন দেখলেই মনে পড়ে যাবে, পি বিন্দু যেটা আছে, এই পি বিন্দুর কোঅর্ডিনেটস গুলো কি, উইথ রেসপেক্ট টু এস ফ্রেম পি বিন্দুর কোঅর্ডিনেটস হচ্ছে এক্স ওয়াই জেড কমা টি, আর এই পি বিন্দুরই কোঅর্ডিনেট এস প্রাইম ফ্রেমের রেসপেক্টে হয়ে যাবে এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম কমা টি প্রাইম। এবার এখানটায় এই যে গন্ডগোল গুলো আসছে কোথা থেকে বলো তো, তুমি একটা জিনিস খেয়াল করো, টাইম গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনটায় দেখো, একটু উপরে এই পি বিন্দুর স্থানাঙ্ক গুলো লিখলাম এস ফ্রেম আর এস প্রাইম ফ্রেমের সাপেক্ষে। এবার একটুখানি উপরে যাচ্ছি, গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনটা দেখো আর লোরেন্টজ ট্রান্সফরমেশনটা দেখো, মেন প্রবলেম এখানটায় আছে টাইম নিয়ে। গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনে ধরা হয়েছিল সব ফ্রেমের মধ্যে টাইম একরকম থাকবে, কিন্তু লোরেন্টজ ট্রান্সফরমেশনে ধরা হলো, বা আইনস্টাইনের স্পেশাল রিলেটিভিটিতে ধরা হলো যে না, টাইম সব ফ্রেমে একরকম থাকবে না, কোথাও টাইম একটা ফ্রেমের টাইম একরকম ভাবে চলবে তো অন্য ফ্রেমের টাইম অন্যরকম ভাবেও চলতে পারে, মানে টাইম স্লো বা ফাস্ট হতে পারে। এইটা খুব একটা মজার জিনিস, টাইম স্লো বা ফাস্ট মনে হতে পারে, সেটা আমার এই লাস্ট ইকুয়েশন থেকে আসছে, এই ইকুয়েশনটা 4 নম্বর, t ইকুয়ালস টু টি প্রাইম প্লাস ভি এক্স বাই সি স্কোয়ার বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এইখান থেকে আসছে। এটা নিয়ে আলোচনা করব, তার আগে আরেকটা জিনিস,
এই যে 3 নম্বর কোশ্চেনটা দেখো একটুখানি, 3 নম্বর কোশ্চেনটা কি বলছে দেখো। At what condition Lorentz transformation reduces to Galilean transformation? কি শর্তে লোরেন্জ ট্রান্সফরমেশন গুলি গ্যালিলিও রূপান্তরে পরিণত হয়? ঠিক আছে, তো এইটা একটা প্রশ্ন 3 নম্বরটা। এখন কে এলো? ঠিক আছে, 8 নম্বরটা কখন আমার লোরেন্জ ট্রান্সফরমেশনটা গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনে রূপান্তরিত হবে, তো সেই জিনিসটা আমরা একটু দেখব। এইটাও প্রশ্ন আসে খুবই, যে এটাকে একটুখানি কোশ্চেনটা লিখে দিই। when Lorentz transformation reduces to Galilean transformation, when Lorentz transformation reduces to Galilean transformation, কখন লোরেন্জ রূপান্তর গ্যালিলিও রূপান্তরে পরিণত হবে। গ্যালিলিও রূপান্তরে পরিণত হবে। রূপান্তরে পরিণত হবে। এটার উত্তর হচ্ছে যে যখন ভেলোসিটি খুবই ছোট হবে আলোর বেগের থেকে। when speed of S prime frame is very small compared to speed of light, যখন S prime ফ্রেমের বেগ আলোর বেগের থেকে অনেক কম হবে। আলোর বেগের থেকে অনেক কম হবে। দ্যাট ইজ, তোমরা এখানে দেখতে পারো v very very less than c, দেন যদি v very very less than c হয়, দেন 1 then v square by c square is very very less than 1, v square by c square is very very less than 1, তাহলে x equals to x এর ফর্মুলা কি ছিল, x prime plus vt prime by root over 1 minus v square by c square, এটা ছিল লোরেঞ্জ। এটা লোরেঞ্জ ছিল। এটা যদি আমার ভি স্কোয়ার বাই সি স্কোয়ার একের থেকে ছোট হয়, তাহলে আমি এখানে এটাকে আমি কি করতে পারি, নেগলেক্ট করতে পারি নিচে, ঠিক কি না? হ্যাঁ স্যার ঠিক। তাহলে এক্ষেত্রে এটা আমার কি হয়ে যাবে, নিচের পার্টটা 1 হয়ে যাবে। খেয়াল করো, এই নিচের পার্টটা যদি আউট করে দাও, নেগলেক্ট করে দাও, তাহলে রুট ওভার 1 দ্যাট ইজ 1,
তাহলে এটা আমার হয়ে যাবে এক্স প্রাইম প্লাস ভিটি প্রাইম। এটা কি? এটাই তো আমার গ্যালিলিয়ান। এটাই তো আমার গ্যালিলিয়ান রূপান্তর বেরিয়ে গেল। এটাই তো আমার গ্যালিলিও রূপান্তর বেরিয়ে গেল। একইভাবে টাইমের যেটা ছিল, দেখো দুটো জায়গাতে প্রবলেম হচ্ছিল, এক্স এ আর টি তে। টি এর ক্ষেত্রেও সিমিলারলি দেখো, টি টি ইকুয়ালস টু কি ছিল, টি প্রাইম প্লাস ভি বাই সি স্কোয়ার বা ভি এক্স বাই সি স্কোয়ার বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। যেহেতু ভি আমার সি এর থেকে অনেক ছোট, এই পার্টটাকেও আমি নেগলেক্ট করতে পারবো, এই পার্টটাকেও আমি নেগলেক্ট করতে পারবো, আবার দুটো পার্টকে এখানে নেগলেক্ট করতে পারবো। একটা এই পার্টটাকে আমি নেগলেক্ট করতে পারবো, কারণ কি ভি এর ভ্যালুটা সি এর থেকে অনেক ছোট, তার মানে সি স্কোয়ারটা আমার বড়, তাহলে 1/c স্কোয়ারটা খুবই ছোট হবে, এতই ছোট হবে যে আমি এই পার্টটাকে নেগলেক্ট করতে পারি। আবার এই নিচে যে ভি স্কোয়ার বাই সি স্কোয়ার আছে সেটাকেও আমি নেগলেক্ট করতে পারি। এই দুটো পার্টকে যদি আমি নেগলেক্ট করি তাহলে আমার কি পড়ে থাকবে, এই ভি এক্স বাই সি স্কোয়ার আর এই নিচে যদি ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এই দুটোকে নেগলেক্ট করে দিই তাহলে আমার কি পড়ে থাকবে, বলো কি পড়ে থাকবে? টি প্রাইম। টি প্রাইম। টি ইকুয়াল টু প্রাইম। হ্যাঁ, তার মানে দেখো আমার লোরেন্স ট্রান্সফরমেশন গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনে কখন চেঞ্জ হবে, কখন পরিবর্তন হবে, যখন এস প্রাইম ফ্রেমের বেগটা আলোর বেগের থেকে খুবই মানে কম হবে। এবার এই কারণেই আমরা লোরেন্স ট্রান্সফরমেশনটাকে রিয়েল লাইফে বুঝতে পারি না, রিয়েল লাইফে আমরা গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনটাকেই বুঝতে পারি, কারণ রিয়েল লাইফে যত ভেলোসিটি আছে সব থেকে হাই ভেলোসিটি আমাদের রিয়েল লাইফে কি হতে পারে, সাউন্ডের ভেলোসিটি হতে পারে। সাউন্ডের ভেলোসিটি কত, সাউন্ডের ভেলোসিটি কত, সাউন্ডের ভেলোসিটি কত, 330 মিটার পার সেকেন্ড। সেখানটায় লাইটের ভেলোসিটি কত, 3 into 10 to the power 8. হ্যাঁ তার মানে প্রায় 3 লাখ কিলোমিটার বা 30 কোটি মিটার পার সেকেন্ড। আটখানা শূন্য, 1 2 3 4 5 6 7 8, প্রায় 30 কোটি মিটার পার সেকেন্ড। তো অবভিয়াসলি এই কারণেই আমরা রিয়েল লাইফে কখনোই বুঝতে পারি না লোরেন্স ট্রান্সফরমেশনের এফেক্ট, কিন্তু অ্যাকচুয়ালি লোরেন্স ট্রান্সফরমেশনই অ্যাকচুয়াল। বুঝতে পারলে তো কেসটা, বোঝা গেল এই অবধি? হ্যাঁ স্যার। হ্যাঁ আচ্ছা, স্যার। স্যার। এবার আসছে আসল মজা, কনসিকুয়েন্সেস। স্যার? হ্যাঁ বলো 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 বলো। স্যার বলছি আগের যে ট্রান্সফরমেশনটা ছিল আপনি বলেন যে ভিটা কখনোই সি এর থেকে বেশি হতে পারবে না, কিন্তু সি এর যদি ইকুয়াল হয়ে যায় ইকুয়াল বা তাহলে তো কাছাকাছি, ট্রান্সফার মানে মানে বাই চান্স যদি মানে ইকুয়ালি প্রায় ধরি প্রায় ইকুয়াল, হ্যাঁ। তাহলে তো এটা আনডিফাইন্ড হয়ে যাচ্ছে, আনডিফাইন্ড, কারণ আনডিফাইন্ড, মানে হ্যাঁ হ্যাঁ টিটা হ্যাঁ আনডিফাইন্ড হয়ে যাচ্ছে। আনডিফাইন্ড হয়ে যাচ্ছে, ওই জন্যই তো কিছু কিছু মজার জিনিস আসবে তখন, যখন সি ভি ইকুয়ালস টু সি হবে তখন কিছু অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটবে। যখন ভি ইকুয়ালস টু কোনো জিনিস, যখন সি এর ভেলোসিটি, যখন কোনো বস্তুর ভেলোসিটি সি এর ভেলোসিটিতে ছুঁয়ে যায় তখন অদ্ভুত অদ্ভুত কিছু ঘটনা ঘটে। সেই ঘটনাগুলোর জন্যই এইটা আন্দাজ করা গেছে যে এমন ঘটনা আছে যেগুলো অ্যাকচুয়ালি ঘটতে পারে না রিয়েল লাইফে। তো সেই কারণেই আন্দাজ করা গেছে যে কোনো বস্তুর ভেলোসিটিকে আমরা কখনো সি অবধি নিয়ে যেতে পারবো না, মানে যে কোনো বস্তু যার ভর রয়েছে সেরকম বস্তুকে আমরা আলোর বেগ অবধি নিয়ে যেতে পারবো না, তার কাছাকাছি নিয়ে যেতে পারি, তার থেকে একটু কম নিয়ে যেতে পারি, কিন্তু একদম ডট আলোর বেগ অবধি আমি কখনোই নিয়ে যেতে পারবো না। এটা একটা খুব বড় আইডিয়া, ঠিক আছে? আর এরপরই আমরা আসছি যে এক্সপ্লেন দ্য কনসিকুয়েন্সেস অফ লোরেন্স ট্রান্সফরমেশন। লোরেন্স ট্রান্সফরমেশনের জন্য কি হবে, লোরেন্স ট্রান্সফরমেশন রূপান্তরের জন্য সম্ভব হয় নিচের ঘটনাগুলি ব্যাখ্যা করো। তিনটে আছে, লেন্থ কন্ট্রাকশন, টাইম ডাইলেশন, সাইমালটেনিটি অফ ইভেন্টস। লেন্থ কন্ট্রাকশন, টাইম ডাইলেশন, সাইমালটেনিটি অফ ইভেন্টস, এই তিনটে ঘটনাকে আমি ব্যাখ্যা করব। স্টার্ট করব টাইম ডাইলেশন দিয়ে, টাইম ডাইলেশন দিয়ে স্টার্ট করব। চলো এবার মজা আসবে, এবার আসবে মজা। এর বাংলাটা আমি ঠিক জানি না, একটা বাংলা বইতে পেয়েছিলাম তাই লিখে দিয়েছিলাম, কিন্তু আমরা এটাকে টাইম ডাইলেশনই বলবো। টাইম ডাইলেশনটা খুব মজার জিনিস। A moving clock
will appear to go slower for a stationary observer. এটা হচ্ছে টাইম ডাইলেশন, এটা হচ্ছে কনসিকুয়েন্সেস অফ লোরেন্স ট্রান্সফরমেশন, টাইম ডাইলেশন। একটি গতিশীল ঘড়ির সময় স্যার স্টেশনারি পর কি লিখেছেন ওটা? অবজারভার, অবজারভার, OBSER VER, অবজারভার। একটি গতিশীল ঘড়ির সময় একজন স্থির পর্যবেক্ষকের কাছে ধীরে চলছে মনে হবে। টাইম ডাইলেশন, এ মুভিং ক্লক উইল অ্যাপিয়ার টু গো স্লোয়ার, মানে টাইমটা স্লো যাবে। মুভিং ক্লক মানে ক্লকটা স্লো যাচ্ছে না, যে ক্লকটা যাচ্ছে। আর বা একটা গতিশীল ঘড়ির সময় একজন স্থির পর্যবেক্ষকের কাছে ধীরে চলছে মনে হবে, মানে সময়টা আসতে যাচ্ছে এরকম মনে হবে। এটা হচ্ছে টাইম ডাইলেশনের আইডিয়া। বুঝতে পারছো কি? একটুখানি এক্সাম্পল দিই। তুমি ধরো প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছো, আর একটা ট্রেন যাচ্ছে এখান দিয়ে। ট্রেনের মধ্যে একটা ঘড়ি লাগানো রয়েছে, তুমি এই ঘড়িটাকে দেখছো। তোমার মনে হবে যে তোমার হাতের যে ঘড়িটা রয়েছে সেটা যে স্পিডে যাচ্ছে তার থেকে তোমার এই ট্রেনের ঘড়িটা স্লো যাচ্ছে, এটা তোমার মনে হবে। যেখানে দুটো ঘড়ি একই রকম, দুটো ঘড়ি যখন, যদি ট্রেনটা আমার ইয়েতে থাকতো, দাঁড়িয়ে থাকতো, তাহলে তো, যদি ট্রেনটা দাঁড়িয়ে থাকতো, যদি মোশনে না থাকতো, যদি ট্রেনটার কোনো ভেলোসিটি না থাকতো, তাহলে তোমার ঘড়িটা আর ট্রেনের ঘড়িটা একই রকম তুমি দেখতে, একই রকম চলছে দেখতে। কিন্তু যখন ট্রেনটা মুভ করবে ভি ভেলোসিটি নিয়ে, তখন তোমার মনে হবে যে ট্রেনের ঘড়িটা তোমার ঘড়ির তুলনায় আস্তে আস্তে চলছে, স্লো চলছে। এইটাই হচ্ছে টাইম ডাইলেশন। বুঝতে পারলে? সে বলছে ভি এর ভ্যালুটার ওই রেস্ট্রিকশন ওই যে মানে সি এর খুব কম হওয়া যাবে কাছাকাছি না। হতে হবে অবভিয়াসলি। এই এফেক্টটা তখনই বোঝা যাবে। নর্মালি কম থাকলেও এফেক্টটা খুবই কম হবে, কিন্তু বোঝা যাবে না। বোঝা যাবে তখনই যখন সি ইজ কম্পারেবল টু, when ভি ইজ কম্পারেবল টু স্পিড অফ লাইট, তখন এই জিনিসটা ভালো বোঝা যাবে। বুঝতে পারলে তো? এই জায়গাটা বুঝতে পারলে কি না বলো? হ্যাঁ স্যার। এবার কেন হচ্ছে সেটাকে আমি একটুখানি তোমাদের এক্সপ্লেন করছি। কেন হচ্ছে এই জিনিসটা তোমরা কেন দেখবে, যে এটা কিন্তু খেয়াল রাখবে, এর দেখছে মানে অবজারভারের দেখার, মানে এটা প্রবলেমটা কি, অবজারভার দেখতে ভুল করছে বলতে পারো। এখানে ভুল করছে না, ও দেখছে এরকম, ওর পার্সপেক্টিভ এটা অ্যাকচুয়ালি নাও স্লো হতে পারে, কিন্তু অবজারভার দেখছে যে, তার দেখে মনে হবে যে ট্রেনের ঘড়িটা যেটা আছে সেটা তার ঘড়ির তুলনায় স্লো চলছে। তার কারণটা চলো আমি তোমাদেরকে একটু বুঝিয়ে বলি। ধরো আমরা একটা এক্সাম্পল নিচ্ছি। ধরো পৃথিবীতে তুমি দাঁড়িয়ে রয়েছো, পৃথিবীর এক্সাম্পলটা নেওয়াটাই ভালো। আর তোমার
কাছ দিয়ে একটা রকেট চলে গেল, যে রকেটের মধ্যে একটা ঘড়ি লাগানো রয়েছে। এই রকেটের মধ্যে একটা ঘড়ি লাগানো রয়েছে, তুমি দেখলে ঘড়িটার যে কাঁটাটা আছে সেটা 12 ঘরে রয়েছে। সেই মোমেন্টে পৃথিবীতেও তোমার কাছে একটা ঘড়ি ছিল, সেই ঘড়ির কাঁটাটাও 12 ঘরে ছিল। এটা হয়তো ধরো সেকেন্ডের কাঁটা, ঠিক আছে? তো এটা সেকেন্ডের কাঁটাটা 12 ঘরে ছিল, এটা তুমি দেখলে। রকেটটা তোমার এইদিকে যাচ্ছে, যখন খেয়াল রাখবে যখন রকেটটা তোমার কাছাকাছি আছে তখন তুমি দেখছো রকেটের যে কাঁটাটা রয়েছে সেটা মানে সেকেন্ডের কাঁটাটা 12 ঘরে রয়েছে, আর তোমার কাছে যে ঘড়িটা রয়েছে সেই ঘড়িটার কাঁটাটাও 12 ঘরে রয়েছে। আচ্ছা, এবার একটা জিনিস বলো তো, আমরা কোনো ঘটনা এই এই জিনিসটা বলো যে ধরো যখন বিদ্যুৎ চমকায় আমরা বিদ্যুৎটা আগে দেখি আর আওয়াজটা পরে পাই কেন? স্যার সাউন্ডের গতিবেগ কম স্যার হলে আলোর গতিবেগ বেশি তাই। কম, হ্যাঁ, সাউন্ডের বেগটা কম, লাইটের বেগ বেশি, তাই জন্য আমরা আগে লাইটটা দেখতে পারি, আওয়াজটা পরে শুনতে পারি। এবার লাইটেরও যেহেতু একটা ভেলোসিটি আছে, তার মানে একটা জিনিস আমরা বলতে পারি যে কোনো ঘটনা যে ঘটছে সঙ্গে সঙ্গে কিন্তু আমরা সেটা দেখতে পাবো না। লাইটেরও যেহেতু একটা ভেলোসিটি আছে, কোনো ঘটনা যদি সঙ্গে সঙ্গে ঘটে আমরা কিন্তু সেটা সঙ্গে সঙ্গে দেখতে পাবো না, ওটা কত দূরে হচ্ছে তার উপর কিন্তু নির্ভর করে যাচ্ছে। যেমন ধরো সূর্যতে কোনো একটা ঘটনা ঘটলো, ধরো একটা সোলার বাস্ট হলো, সোলার বাস্ট এমনি আমরা দেখতে পারবো না, বাট ধরো ঘটলো, সেটা পৃথিবীতে কতক্ষণ পর দেখা যাবে? সূর্যতে কোনো একটা ঘটনা ঘটলে পৃথিবীতে ওটা কতক্ষণ পর দেখা যাবে? ছোটবেলাকার আইডিয়া, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত টাইম লাগে? 8 minutes. হ্যাঁ, তাহলে যে ঘটনাটা সূর্যতে একটা পার্টিকুলার মুহূর্তে ঘটলো, আমরা সেই ঘটনাটা তার 8 মিনিট পর দেখতে পাবো, ঠিক কিনা? হ্যাঁ স্যার। এটা বুঝতে পারলে তো? ঠিক ওই বিদ্যুতের কেসটার মতো, যেমন সাউন্ডটা আমরা দেরি করে শুনি, তো যেহেতু এটার ক্ষেত্রে অনেক দূরে হয়ে যাচ্ছে ঘটনাটা, সূর্যটা অনেক দূরে রয়েছে, লাইট আসতে 8 মিনিট টাইম লাগবে, তো ঘটনাটা অনেক আগে ঘটে গেছে, 8 মিনিট আগে ঘটে গেছে, কিন্তু আমরা 8 মিনিট পর আমরা দেখতে পাবো। তো এইখানেও ব্যাপারটা অনেকটা সেম হচ্ছে। ধরো এই রকেটটা ভি ভেলোসিটি নিয়ে যাচ্ছে, তো রকেটটা অনেক দূর এগিয়ে চলে গেছে, রকেটটা এবার তোমার কাছে স্পেশাল পাওয়ার আছে যে তুমি রকেটটা যতই দূর যাক না কেন তুমি রকেটটাকে দেখতে পাবে, যতই দূরে চলে যাক না কেন রকেটের আলোটা তোমার চোখ অব্দি এসে পৌঁছবে, তো তুমি দেখতে পাবে। তো যখন ধরো রকেটের যে সেকেন্ডের কাঁটাটা এটা যখন 10-এর ঘরে গিয়ে টাচ করলো, কথার কথা বলছি, যে এটা যখন সেকেন্ডের কাঁটাটা 10-এর ঘরে গিয়ে টাচ করলো, এই অবস্থার যে লাইটটা যখন তোমার চোখে এসে পড়বে তখনই তুমি দেখবে যে ঘড়িতে, এই রকেটের ঘড়িতে 10 বেজেছে, ঠিক কিনা? আমরা কোনো জিনিস হ্যাঁ দেখতে স্যার, পাই হ্যাঁ কেন? স্যার। লাইট রিফ্লেক্ট করে আমাদের চোখে এসে পড়ে, তার ফলেই তো আমরা জিনিসটা দেখতে পাচ্ছি। তো যেই মোমেন্টে ঘড়ির কাঁটাটা 10-এ এসে পৌঁছেছে, সেই সময়কার লাইটটা যখন তোমার চোখে এসে পৌঁছবে তখন তুমি দেখবে যে আমার কি হয়েছে, রকেটের যে ঘড়িটা তার মধ্যে 10টা বাজে, 10 হয়েছে, সেকেন্ডের কাঁটাটা 10-এর ঘাড়ে পৌঁছেছে। কিন্তু যেহেতু আমার ভিটা প্রায় সি এর কাছাকাছি, আমার রকেটটা অনেক দূরে চলে গেছে, তাহলে লাইটটার অবভিয়াসলি আমার কাছে আসতে আসতে অনেক টাইম লাগবে। তো যতক্ষণে এই লাইটটা আমার চোখে এসে পৌঁছলো ততক্ষণে হলো কি, আমি দেখলাম যে আমার পৃথিবীতে যে ঘড়িটা রয়েছে তার কাঁটাটা 15-র ঘরে চলে গেছে। তো আমি দেখছি আমার ঘড়িতে 15 বাজে, 15-র ঘরে কাঁটাটা চলে গেছে, কিন্তু রকেটের ঘড়িতে 10 বাজে। যেখানটায় যখন রকেটটা আমার কাছাকাছি ছিল তখন আমার ঘড়িতেও 12টা বেজেছিল আর রকেটের ঘড়িতেও 12টা বেজেছিল। তার মানে আমার কি মনে হবে, রকেটের ঘড়িটা স্লো চলছে কি চলছে না, বলো? হ্যাঁ স্যার। মনে হবে স্যার। তো বুঝতে পারলে তো? তো একটা গতিশীল বস্তুর ক্ষেত্রে, একটা গতিশীল ঘড়ির সময়টা সবসময় একটা স্থায়ী বস্তুর ক্ষেত্রে, স্থায়ী লোকের ক্ষেত্রে ওটা স্টেশনারি মনে হবে। আর উল্টোটা কি হবে বলো তো? তাহলে ধরো আমি খুব হাই স্পিডে ট্রেনে করে যাচ্ছি, ট্রেনের স্পিডটা প্রায় স্পিড অফ লাইটের মতো, আর একটা স্টেশনারি ক্লক রয়েছে, ওই যে থাকে না ঘরের মধ্যে বড় বড় ক্লক, একটা স্টেশনারি ক্লক রয়েছে। আমার কি মনে হবে, আমি এবার উল্টে গেছে, দেখো অবজারভার এতক্ষণ কোথায় ছিল, এতক্ষণ ট্রেনের মধ্যে ঘড়িটা ছিল আর অবজারভার
সে প্ল্যাটফর্মে ছিল, ঘড়িটা মুভ করছিল, এবার উল্টো কেস হয়ে গেছে, ঘড়িটা দাঁড়িয়ে রয়েছে, ঘড়িটা রেস্টে আছে, আর অবজারভার যে আছে বা পর্যবেক্ষক সে মুভিং, অবজারভার যে আছে সে মুভ করছে। তাহলে এর অবজারভারের কি মনে হবে, ঘড়িটা ফাস্ট চলছে না স্লো চলছে বল? সে স্লোই তো মনে হবে, কারণ মুভ করলে একদম সে ডিস্টেন্সটা তো বাড়ছেই। একদম। এই অবজারভারের ক্ষেত্রে আমাদের এই জায়গাটা অনেক সময় গুলিয়ে যায়, কিন্তু এটা গোলালে চলবে না, খেয়াল রাখবে। অবজারভারের রেসপেক্টেও কিন্তু ঘড়িটা স্লো চলবে। মানে অনেকে বলে কি ভাবে ভাবে বলো তো, এইভাবে ভাবে যে স্থায়ী অবজারভারের ক্ষেত্রে যদি একটা মুভিং ক্লক স্লো চলে, তাহলে নিশ্চয়ই উল্টোটা, মানে মুভিং অবজারভারের ক্ষেত্রে একটা স্থায়ী ক্লক নিশ্চয়ই ফাস্ট চলবে। অনেকে এইভাবে ভাবে আর কি, উল্টো জাস্ট ভাবে, কিন্তু তা হবে না। কিন্তু মুভিং অবজারভারের ক্ষেত্রেও কিন্তু একটা রেস্টে থাকা ক্লক স্লো চলবে। স্যার ব্যাপারটা তো স্যার একই, সে না, এক হচ্ছে না তো। ডিস্টেন্সটা তো মানে দূরে চলেই যাচ্ছে। হ্যাঁ, সেই হিসাবে তুমি যদি এইটার মতো করে ভাবো তাহলে অবভিয়াসলি ঠিক বুঝতে পারবে। কিন্তু অনেকে হয় কি এটাকে এইভাবে ভাবে আর কি, যে ট্রেনটা যখন যাচ্ছে, ট্রেনের মধ্যে যে ঘড়িটা রয়েছে, মানে মানে যখন ঘড়িটা মুভ করছে তখন স্থায়ী অবজারভারের ক্ষেত্রে মনে হবে, মানে তুমি এইভাবে ভাবো না যে ধরো এই, আর এইটা শুধু ঘড়ি নয়, কিন্তু এই ভেতরে ট্রেনের ভেতরে যত লোক যা কাজ করুক না কেন সবকিছু মনে হবে স্লো হচ্ছে। মানে একটা লোক যদি একটা বল ফেলে, কথার কথা বলছি, আর এও শুধু সাইমালটেনিয়াসলি একটা বল ফেলে, এর বলটা আগে মাটিতে পড়বে, এর বলটা মনে হবে পরে গিয়ে মাটিতে পড়লো। বুঝতে পারলে কেসটা? সব ঘটনা স্লো হবে, শুধু ঘড়ি না, ট্রেনের ভেতরে সব ঘটনাগুলোই স্লো ঘটবে। মনে হবে যেন প্রিন্স অফ পার্সিয়া খেলেছো, প্রিন্স অফ পার্সিয়াতে হয় না একটা পাওয়ার আছে যে সবকিছু স্লো হয়ে যায়, ওরকম একটা ফিলিং আসবে, ট্রেনের ভেতরে সবকিছু স্লো চলছে মনে হবে, মানে তো টাইমটাই স্লো। প্রায় ওরকমই হবে, সবকিছু স্লো হয়ে গেছে। একটা বল ফেললে সেই বলটাও আস্তে আস্তে নিচে পড়বে, স্লো মোশনে। সব স্লো মোশনে। বোঝা গেল তো? তো এই ঘটনাগুলো স্যার বলছে স্লো মোশন তো দেখবো না, মানে দেখবো তো সেই স্পিডে পড়ছে, কারণ না দেরি না করে না আসছে ঠিক আছে, কিন্তু আসছে তো কন্টিনিউয়াস। না, স্লো হবে। এই যে মানে সে যে এইটার শুরুটা মধ্যে, দেরি করে হবে। হ্যাঁ কোনটা, ওই একই কায়দা, মানে এই একই আইডিয়া। তুমি ধরো তো হচ্ছে স্লো দেখবো, কারণ পড়ার সঙ্গে সঙ্গে রকেটটা তো আরো ডিস্টেন্স আরো বাড়ছে। এগিয়ে যাচ্ছে না, হ্যাঁ স্যার। ওই একই আইডিয়া, এই আইডিয়াটাকে মাথায় রাখবে, তাহলেই বুঝতে পারবে। এই অবজারভার, স্টেশনারি অবজারভার মনে হবে সবকিছু স্লো চলছে। আর যে একই রকম ভাবে যে অবজারভারটা ট্রেনের মধ্যে হাই ভেলোসিটিতে যাচ্ছে, তার মনে হবে বাইরে সবকিছু স্লো চলছে, তার মনে হবে বাইরে সবকিছু স্লো চলছে। এই জায়গাটাই অনেকে গুলিয়ে ফেলে যে এটা কি করে হতে পারে, যে বাইরে রয়েছে সে দেখবে ট্রেনের ভেতরে সব স্লো, আর যে ট্রেনে রয়েছে সে দেখবে বাইরে সবকিছু স্লো, এটা কি করে হতে পারে? কিন্তু এটাই হবে আর কি, এই জায়গাটা যেন না ভুল হয়। তো এই টাইম ডাইলেশনটাকে আমরা একটুখানি অঙ্কর মাধ্যমে দেখি, লোরেন্স ট্রান্সফরমেশন দিয়ে দেখি। স্যার বলছি স্যার পড়া আছে, স্যার বেরিয়ে স্যার যাবো? বলছি পড়া আছে, বেরিয়ে যাবো। ও, সকলেরই কি তাহলে কি আজকে অফ রাখবো এখানটা? সে বলছে টাইম ডাইলেশনের পরে ছেড়েই দিন। আচ্ছা, আজকে তাড়াতাড়ি পড়া পড়ে গেল, যাই হোক ঠিক আছে তাহলে। বলছে